হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 12 পার্ট 2। পার্ট 1 এর আমি দিয়ে দিয়েছিলাম, কিছু সমস্যা বলছিল, দেখছিলাম যে আমার মাইকে আওয়াজ নিচ্ছিল না, মনে হয় এমসিকিউর পোর্শনটাই মনে হয় একটু কষ্ট করে দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে আশা করি এর আগের দিনের যে ভুলটা হয়েছিল সেটা মনে হয় হবে না, ক্লিয়ার আরো ভালো বুঝতে পারবে, কারণ শরীর এখনো অনেকটা আরো ফিট হয়ে গেছে। চলো 5-এর দাগের 1 থেকে শুরু করি। আমরা হচ্ছে 12 নম্বর সেটের পার্ট 2 যেহেতু, তাই আমরা আজকে 5-এর দাগ থেকে অঙ্ক করবো, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো, কোনো রকম সমস্যা ছাড়াই। যা অসুবিধা থাকবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তোমরা আমাকে ম্যাথ পাঠাতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো, কোনো রকম সমস্যা নেই। চলো, এবিসি যৌথভাবে আমাদের হচ্ছে কত, 1,80,000 টাকা একটা ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে আমাদের 20,000 টাকা বেশি, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ দেওয়া আছে, তাদের মানে লাভের পরিমাণ এত টাকা হলে কত টাকা করে ভাগ হবে। তাহলে ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি টাকা দিয়ে দিয়েছিল সে হচ্ছে এ দিয়েছিল। ঠিক আছে, তাহলে সি থেকে ধরবো। যে মনে করি সি এর মূলধন, সি এর মূলধন x টাকা, সি এর মূলধন x টাকা। তাহলে বি এর মূলধন কত, তার থেকে আরো বলেছে বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল, তার মানে x প্লাস 20,000 টাকা। এই টাকাটা কার মূলধন, বি এর মূলধন। উল্টিয়ে এ এর মূলধন কত, এ হচ্ছে বি যে টাকাটা দিয়েছিল তার থেকে আরো 20,000 টাকা বেশি, মানে এ কত দিয়েছিল, বি কত দিয়েছিল, বি হচ্ছে এইটা দিয়েছিল, তার থেকে আরো 20,000 বেশি, তার মানে এক্স প্লাস 40,000 টাকা। এবার এই তিনটা টাকা মিলেই তো আমাদের যে টাকাটা দিয়ে আছে 1,80,000, তাহলে শর্তে এক্স প্লাস 20,000 যুক্ত এক্স প্লাস 40,000, সেটা নিয়ে হচ্ছে আমাদের 1,80,000। চলো, বা এখানে আছে 3x প্লাস 40 দিয়ে যেটা 60,000 সমান 1,80,000। তাহলে বা 3x সমান 6, 4টা শূন্য তো আমাদের এমনিতেই হচ্ছে, আর 6, 7, 8, 12। চলো, তাহলে x সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1,20,000 বাই 3, 3 4 12, যেটা 40,000 টাকা। তাহলে অতএব দেখো x এর ভ্যালু 40,000, একটু সুন্দর করে লিখবো। অতএব এ এর মূলধন, এখানে 40,000 আবার 40,000 ছিল, তাহলে আলটিমেট 40,000 যুক্ত 40,000 সমান 80,000 টাকা। বি এর মূলধন, যে আমার এক্স এর ভ্যালু ছিল 40,000, তার থেকে আরো 20,000 অ্যাড হবে, তাহলে মোট হচ্ছে 60,000 টাকা। আর সি এর মূলধন শুধুমাত্র যেটা পাবে সেটা হচ্ছে 40,000 টাকা। এখন আমরা যেটা পেয়ে গেছি, এ বি সি এর মূলধনটা আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি করবো, এ বি সি এর মূলধনের অনুপাতটা বার করবো, তারপরে আমরা ভাগ করবো, সেটাই আমরা লিখবো এ বি সি এর মূলধনের অনুপাত। চলো, এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত আমাদের কত আসবে, এর হচ্ছে 80,000 থেকে 8 আসবে, একবারে করে দিচ্ছি, 60,000 থেকে 6 আসবে, আর এখান থেকে 40,000 থেকে 4 আসবে। তাহলে কত, 4 2 দিয়ে কাটো, 2 4 8, 2 3 6, 2 2 4 10, এই হচ্ছে তাদের অনুপাত। তাহলে মোট অনুপাত কত, মোট অনুপাত হচ্ছে 4 3 7 2 9, 4 3 7 2 9। এবার যে টাকাটা হচ্ছে আমাদের কত হচ্ছে আমাদের ব্যবসায় মোট লাভ, বা একবারে লিখে দিচ্ছি 10800 টাকার মধ্যে এ এর লভ্যাংশ, একবারে করে দিলাম, আমি আর লিখলাম না, এ এর লভ্যাংশ। মোট লভ্যাংশ তো আমাদের এটা 10,800 টাকা, তাহলে 10,800 টাকার মধ্যে এর লভ্যাংশ কত, 10,800 গণিত 4/9, 9 12 108, দুটো শূন্য, 4 12 48, দুটো 0, এই টাকাটা। 10,800 টাকার মধ্যে বি এর লভ্যাংশ 10,800 গণিত 3/9, 9 12 108, 1200, তাহলে 3 12 চলে আসলো 3600 টাকা। আর একই রকম ভাবে যদি আমি 10,800 টাকার মধ্যে সি এর লভ্যাংশ বার করি, 10,800 গণিত আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 এর 9, 9 12 108, 1200, মানে যেটা বেরাবে সেটা হচ্ছে 2400 টাকা। এই তিনটা টাকা হয়ে যাবে, আপনারা এ বি সি হচ্ছে পাবে, একদম ক্লিয়ার কাট অঙ্ক, সি থেকে ধরে নিলাম। ঠিক আছে, চলো 5-এর দাগের 1-একটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে 2-এরটা মুছে দিলাম, এটা 5-এর দাগের 1 কমপ্লিট করলাম। এবার চলো 2-এরটা পড়াশোনা করো, তারপরে আমি 2-এরটা করাচ্ছি। চলো,
অমল বিমলের যৌথ ব্যবসায় অমল বিমলে 3 গুণ পরিমাণ টাকা দিয়েছে। এইখানটাই ভালো করে দেখো, এইখানটাই ভালো করে দেখো, অমল বিমলের 3 গুণ দিয়েছে। তাহলে মনে করি বিমল নিয়োজিত করেছিল x টাকা, যেখানে অমল নিয়োজিত করেছিল আমাদের কত 3 গুণ 3x টাকা। ভালো করে দেখো, একটু একটু পড়বো। অমল বিমলের 3 গুণ টাকা নিয়োজিত করেছিল। এবার দেখো বিমলের বিনিয়োগকালের দ্বিগুণ সময়, আবার আবার দেখো একটা দ্বিগুণ টাকা এবং বিমলের বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য, বিমল যা সময় করে তাহলে একটা আলাদা করি, এবং বিমল নিয়োগ করেছিল y বছরের জন্য, আর অমল নিয়োগ করেছিল তার থেকে দ্বিগুণ 2y বছরের জন্য। ব্যাস এই তো গল্প, এই তো গল্প। বিমল যা নিয়োগ করেছে অমল তার দ্বিগুণ, তার ওইটাই বলেছে, একসাথে বলেছে। এবং বিমলের বিনিয়োগকালে দ্বিগুণ সময়ের জন্য নিয়োজিত করেছিল। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখান থেকে 1 মাস হিসাবে বার করব। আচ্ছা আগে কে ছিল? অমল ছিল। তাহলে 1 মাস হিসাবে অমলের মূলধন। দেখো অমলের টাকা ছিল 3x টাকা, সে 2y বছরের জন্য করেছিল, তাহলে 3x গণিত 2y, তার মানে 6xy টাকা। একই রকম ভাবে 1 মাস হিসাবে বিমলের মূলধন। বিমল কত টাকা নিয়ে মার্কেটে নেমেছিল? বিমল নেমেছিল x টাকা নিয়ে, কিন্তু কত বছরের জন্য? y বছরের জন্য, তার মানে আলটিমেট যেটা হচ্ছে xy। এই তো গল্প। চলো এবার লিখি 1 মাস হিসাবে অমল ও বিমলের মূলধনের অনুপাত। 1 মাস হিসাবে অমল ও বিমলের মূলধনের অনুপাত 6xy:xy, তাহলে 6:1। তাহলে মোট অনুপাত কত? মোট অনুপাত কত? 6 যুক্ত 1 সমান আমাদের হচ্ছে 7। ব্যাস এবার দেখো, এবার দেখো 7 কোথায় ভুল হলো রে বাবা? ঠিকই তো আছে, 3 দুগুণে 6। আচ্ছা বিমলের প্রাপ্ত লভ্যাংশ, আমি তাই বলি 12,000 টাকা কিভাবে ভাগ হবে। ঠিক আছে, বিমলের প্রাপ্ত লভ্যাংশ দিয়ে আছে, মোট লাভের পরিমাণ কত? আচ্ছা মনে করি আবার একটা ধরে নাও, ধরি ব্যবসাতে মোট লাভ p টাকা ধরে নিচ্ছি, মনে করি ব্যবসাতে মোট লাভ p টাকা। তাহলে অতএব p টাকার মধ্যে কারটা চেয়েছে? শুধু মোট লাভ চেয়েছে, আর দেওয়া আছে বিমলের। তাহলে আমিও বিমলেরটা বার করি। p টাকার মধ্যে বিমলের লভ্যাংশ, তাহলে p গণিত, ভালো করে দেখো এটা অমল এটা বিমল, তার মানে আলটিমেট 1/7, তার মানে p/7 টাকা, p/7 টাকা। এবার এই যে p/7 সেটা সমানই তো আমাদের যে টাকাটা দেওয়া আছে না, তাহলে অতএব বা শর্তে p/7 সমানই আমাদের দেওয়া আছে 12,000, তাহলে p সমান 7/12 = 84,000। তাহলে অতএব ব্যবসায় মোট লাভ, ব্যবসাতে মোট লাভ যেটা হলো সেটা হচ্ছে 84,000 টাকা। এই হচ্ছে টাকাটা। আমরা স্টেপ বাই স্টেপ ধরে নেব। অমলের বিমলের মূলধন, তার সাপেক্ষে অমলের মূলধন, বিমলের সময়, তার সাপেক্ষে অমলের সময়, অমল আর বিমলের মূলধনের অনুপাত দিয়ে আমরা মোট লাভটা পি ধরে দেখলাম বিমল কত পাচ্ছে, দিয়ে শর্তে সেটা সমান আমাদের 12,000, পি এর ভ্যালু যেটা বেরোলো সেটাই তো আমাদের মোট লাভ। তাহলে অতএব ব্যবসাতে মোট লাভ হলো আমাদের 84,000 টাকা। আশা করি বুঝতে পারলে তোমরা। চলো এরপর যেটা করবো সেটা হচ্ছে 6 এর দাগ। চলো দেখো এবার যেটা করাবো সেটা হচ্ছে 6 এর দাগের 1। 6 এর দাগের 1 কি বলেছে? এটা সমাধান দিয়ে আছে, সেটা হচ্ছে x³ -1 বাই x - 1 তার হোল স্কয়ার মাইনাস x³ +1 বাই x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6। চলো এটাকে একটু না a³ - b³ এর সূত্রে ভেঙে দিই, তাহলে একটা পোরশন কেটে যাবে। a - b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই x - 1 তার হোল স্কয়ার। এটাকেও ভেঙে দিই যদি করি, তাহলে মানে x + 1 x² - x + 1 বাই আমাদের যেটা আছে x + 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে আমাদের কি হলো? x + 1 x² - x + 1 আর a³ + b³ এর সূত্র, আর a³ - b³ এর সূত্র হচ্ছে সবগুলোই প্লাস, এটা শুধু এটা মাইনাস, একটা পোরশন কেটে গেল। চলো তাহলে কি পড়ে থাকবে কত? x² + x + 1 বাই আমাদের x - 1 মাইনাস x² - x + 1 বাই আমাদের পড়ে আছে x + 1 ইকুয়াল টু 6। চলো
আমরা একটা কাজ করি যে কাজটা হচ্ছে লসাগু করে দিই, তাহলে লসাগু করলে একটু বড় হবে। এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান লসাগু এটা এদিকে আসবে, তাহলে এক্স প্লাস ওয়ান তার সাথে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান এবং হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকাল টু 6। চলো এবার আমরা একটু গুণটা করি, তাহলে এক্স আর এক্স এর কত হবে এক্স কিউব, ডাইরেক্ট এই গুণটাকে আমরা আচ্ছা সে পাশে করে দেবো, ঠিক আছে। এটাকে এই গুণটা একটু ভালো করে দেখো, এইটার জন্য এক্স কিউব, এক্স আর এক্স এর জন্য হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স আর একের জন্য হবে এক্স, একের জন্য হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক একে এক, এই পোর্শনটা পড়ে থাকবে মাইনাস এই পোর্শনটাকে আমরা একটা আগে গুণ করি, তাহলে কত হবে এক্স কিউব হবে মাইনাস এক্স স্কোয়ার হবে, এক্স আর একে হয়ে যাবে আমাদের প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এই জায়গাটা পড়ে আসবে ইকাল টু 6 ইন্টু আমাদের আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জাস্ট এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এর জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 6 আকারে চলে আসে। চলো বা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা একটা কাজ করি না, এ পাশে দেখো আমাদের আলটিমেট এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ারের জন্য 2x স্কোয়ার করে দিই, এক্স আর এক্স এর জন্য আমাদের 2x করে দিই প্লাস ওয়ান মাইনাস, আচ্ছা এখানে দেখো এক্স কিউব আছে তো থাক, এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, তো বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস 2x স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এক্স আর এক্স এর প্লাস 2x, যেহেতু বাইরে মাইনাস যেহেতু মাইনাস 2x, আর এখানে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস x ইকুয়াল টু হবে 6x স্কোয়ার মাইনাস 6। চলো এইখানে একটাও কি কাটছে, মনে হচ্ছে 2x টা কেটে যাচ্ছে, এটা কাটছে আর এক্স কিউবটা কাটছে, 2x টা কাটছে আর এক্স কিউবটা কাটছে। চলো এরপরে দেখা যাক কত হবে, 2x স্কোয়ার কত বেরোবে 4x স্কোয়ার বেরোবে, 4x স্কোয়ার বেরোবে, এক আর একে কত বেরোবে 2 বেরোবে, এখান থেকে হবে 6x স্কোয়ার মাইনাস কত চলে আসবে 6 চলে আসবে। চলো উপরটা একটু মুছি, তাহলে আপাতত হয়ে যাবে। এখান থেকে কি আসবে বলো তো বাবা, এইটাকে এই পাশে দিয়ে নিয়ে যায়, তাহলে বাবা এই পাশেই থাকে না, 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ইকাল টু আমাদের যেটা থাকবে মাইনাস 6 মাইনাস 2, বা মাইনাস 2x স্কোয়ার ইকাল টু থাকবে মাইনাস আমাদের 8 থাকবে, বা এক্স স্কোয়ার ইকাল টু থাকবে 4, বা এক্স সমান থাকবে √4, মানেই হচ্ছে আমাদের প্লাস মাইনাস 2। এটাই হচ্ছে সমাধান হবে, এটাই হচ্ছে সমাধান হবে, স্টেপ বাই স্টেপ বুঝবে। আমরা উপরে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে তারপর আমরা কাটাকাটি করেছিলাম। চলো দুয়েরটা দেখা যাক আমাদের কি বলেছে, এটা মুছে দিলাম আমি, চলো দুয়েরটাতে যাই। ধ্রুবদের বাগানের একজন বাগান পরিষ্কার করেছিল, প্রত্যেকেই তত গুণ 30 টাকা দেওয়া হলো, আচ্ছা প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো, আচ্ছা ঠিক আছে। আর যদি বাগানের আমাদের হচ্ছে এত টাকা দেওয়া থাকে তবে কতজন বাগান পরিষ্কার করেছিল, তাহলে ধরে নিই। চলো দুয়েরটা মনে করি বাগান পরিষ্কার করেছিল, মনে করি বাগান পরিষ্কার করেছিল, যেটা হচ্ছে আমাদের একজন, মনে করি বাগান পরিষ্কার করেছিল একজন, আর প্রতিজনের প্রাপ্য মূলধন, প্রতিজনের প্রাপ্য টাকা কত, তাহলে প্রত্যেকজনকে 30 গুণ টাকা দেওয়া যায়, মানে যতজন লোক কাজ করবে তার থেকে 30 গুণ টাকা এক একজনকে দেওয়া হবে। 5 জন লোক কাজ করলো, 5 3 15, এক একজনকে 150 টাকা করে দেবে, এইরকম ভাবে গল্প। 20 জন কাজ করলো, প্রতিজনকে কত করবে 3 × 60, এরকম করে দেবে 600 করে দেবে, যতজন কাজ করবে তার 30 গুণ টাকা দেওয়া হবে, ব্যাস এটা। তাহলে প্রতিজনের প্রাপ্য মূলধন এটা, তাহলে মোট মূলধন কত, তাহলে মোট মূলধন আমাদের কত টাকা, মোট মূলধন হচ্ছে x গুণিত 30x, কেন, কারণ হচ্ছে মোট পরিষ্কার করছিল একজন, প্রত্যেক জন পাচ্ছিল 30x টাকা, তাহলে মোট মূলধন কত টাকা, মানে মোট পাচ্ছিল কত টাকা, আলটিমেট 30x স্কোয়ার টাকা। শর্তে এই 30x স্কোয়ারই হচ্ছে আমাদের 1080, শর্তে এই 30x স্কোয়ারই সমান আসছে আমাদের 1080, তাহলে x স্কোয়ার সমান আমাদের আসছে 1080 বাই আমাদের 30, এটা কেটে গেল, 3 × 9 10, 3 6 18, তাহলে x স্কোয়ার সমান আসছে আমাদের 36, x সমান আসবে 6, মাইনাস হয়তো হবে না, কারণ মানুষজন কি করে মাইনাস হবে, মাইনাস 5 জন মানুষ কাজ করছিল এমন তো হতে পারে না, তাহলে x এর ভ্যালু 6, অতএব বাগান পরিষ্কার করতে 6 জন লেগেছে, বাগান পরিষ্কার করতে 6 জন লেগেছে, ঠিক আছে। চলো 6 দাগের এক কমপ্লিট করলাম, 7 দাগের একে চলে যাই আমরা, এটা মুছে দিলাম, এই 6 দাগের 2 করালাম, সরি 6 দাগের 2 হলো, চলো 7 দাগটা এবার আমরা করে চলো, তাগড়া ভাবে বুঝতে হবে বাবা। কি বলেছে, x সমান, তাগড়া অঙ্ক, x সমান 2 √15 বাই √5 প্লাস √3,
ব্যাস এটা। আচ্ছা, কার ভ্যালু বার করতে বলে সব আমরা বার করবো, টেনশন লিয়ার কিছু নাই। এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ, এটার ভ্যালুটা আমাকে বার করতে হবে। চলো এবার ধরো এটাকে এদের মতো করে সাজাবো, টেক্সট বইয়ের অঙ্ক একটু ঘুরি ফিরি কনস্ট্যান্টে দিয়েছে। চলো এটাকে আমরা একটা কাজ করি, দুটো ভাগে করতে পারি, একভাবেই করতে পারি। এটাকে আমরা লিখতে পারি এক্স বাই, প্রথমে আমরা রুট তিন রাখি, এক্স বাই রুট তিন রেখেছি, তো এখানে যেটা রাখবো সেটা হচ্ছে টু রুট পাঁচ। দেখো কোনাকুনি গুণ করো, 5 3 15, টু রুট 15 ম্যাচ করবে, সেটা হচ্ছে রুট পাঁচ প্লাস রুট। এবার আমরা যেটা করবো সেটা এটাকে যোগ ভাগ করে দেবো, এটাকে আমরা একটু যোগ ভাগ করে দেবো। তাহলে যদি যোগ ভাগ করি আমাদের কত আসবে, এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি সমান টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি। চলো বা এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি সমান আমাদের যেটা এটার জন্য আসবে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি। ব্যাস এই পোর্শনটা বেরোবে আমাদের কার মান, এই পোর্শনটার মান। এবারে এই পোর্শনটাকে আরেকটু অন্যরকম ভাবে যদি দেখি যে বাবু তুমি রুট পাঁচ হয়ে এসো, যখন তুমি এখানে রুট তিন থাকো, দেখো না 3 5 15 ক্রস গুণ করলে ম্যাচ করছে, নিচেটাকে সেম রাখি রুট পাঁচ প্লাস রুট তিন। সেম ভাবে এটাকে আরো যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে বা যোগভাগ করলে বেরাবে এক্স প্লাস রুট পাঁচ বাই এক্স মাইনাস রুট পাঁচ, এবং এক্স এর ভ্যালু হচ্ছে টু রুট থ্রি প্লাস রুট পাঁচ প্লাস রুট থ্রি, আর টু রুট থ্রি মাইনাস রুট পাঁচ মাইনাস রুট থ্রি। চলো আর একটা লাইন লিখে দিই, এক্স প্লাস রুট পাঁচ বাই এক্স মাইনাস রুট পাঁচ ইকাল টু, এটার জন্য আসবে কত, থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই, এটাকে বিয়োগ করলে আসবে রুট থ্রি মাইনাস রুট ফাইভ। ব্যাস এই জায়গাটা আসবে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ। চলো এই মানগুলোকে আমরা এই পাশে বস করাবো। তাহলে এই ভ্যালুটা কত বেরোচ্ছে, থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস এটার ভ্যালু হচ্ছে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট থ্রি মাইনাস রুট ফাইভ। এখান থেকে মাইনাস কমন লিখব, থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি, মাইনাস কমন নিলাম, থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই, এটা যদি মাইনাস কমন লি রুট ফাইভ মাইনাস রুট থ্রি। চলো এটাকে লসাগু করে দাও, যেটা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি একটাই টার্ম আছে, তাহলে এখানে কি আছে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থ্রি রুট থ্রি মাইনাস রুট ফাইভ। ব্যাস এই জায়গাটা মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার দেখো এই যে থ্রি রুট ফাইভ, তার থেকে রুট ফাইভ আমাদের যদি বিয়োগ করি টু রুট ফাইভ, আর এটার সাথে এটা বিয়োগ করলে মাইনাস টু রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি। এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিই, রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি। দেখো আমাদের এটা পুরোটা কেটে গেল, আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে দুই বেরালো, যেটা বেরালো সেটা হচ্ছে আমাদের বেরালো দুই। দেখো এই ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগের ওই দুইয়েই বেরায়। টেক্সট বইয়ের তোমার দেখবে উদাহরণ দেখবে যেটা সিক্স এ বি বাই এ প্লাস বি আছে, সেম টু সেম এইট এ বি বাই এ প্লাস বি আছে, ঠিক আছে, সবগুলোর বেশিরভাগ অ্যান্সার এগুলোর হচ্ছে তোমার দুইয়েই বেরাবে, ঠিক আছে। চলো মুছে দিলাম, একই অঙ্ক, শুধু যোগ ভাগ করে আমরা মানটা পুট করলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল, দুই বেরিয়ে গেল। চলো পরেরটা আমরা দেখি কিসের অঙ্ক দিয়েছে, আশা করি মনে হয় ভেদের অঙ্ক দিয়েছে। গোলকের আয়তনের কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে একটি সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে এত সেমি। এই গোলকটিকে গলিয়ে তিনটি গোলক তৈরি করা যাবে, এর ফলে আয়তনের কোনো পরিবর্তন হবে না, এদের দুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য দিয়ে আছে, 3 নম্বরটা চেয়েছে, একটু ঘুরে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো দুয়েরটা মনে করি, গোলকটির ব্যাসার্ধ, মনে করি গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি এবং আয়তন ভি ঘন সেমি, ভি ঘন সেমি, ব্যাস এটা। তাহলে অতএব আমাদের এখান থেকে যেটা বেরোবে ভি ভেরিজাস, আমাদের যেটা বেরোবে ক্যাপিটাল আর কিউব বা ভি সমান কি, এটাকে একটা 1 নম্বর দিয়েছি, ব্র্যাকেটে তোমরা লিখবে কি নট ইকুয়াল টু 0, এর হলো 0, ব্যাস এটা। এবার কি লিখবো, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ব্যাস নিরেট সিসার গোলকটির ব্যাসার্ধ, একবার লিখে দিচ্ছি 6 সেমি। তাহলে অতএব ক্যাপিটাল ভি সমান বেরোবে কে ইন্টু
6 তার হোল কিউব, তাহলে ভি সমান তাহলে কত বেরোবে, 6 এর কিউব হচ্ছে 216 কি। ব্যাস এটাকে আমরা একটা কাজ করছি 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিচ্ছি। তাহলে ভি সমান আমাদের যেটা বেরোলো 6 তার হোল কিউব, 6 এর কিউব 216 কি, এটা বেরিয়ে গেল। এটা মেন টোটালটা। এবার দেখি একবারে করছি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন V1 সমান আলটিমেট কত, কে আর কিউব, তাহলে 27 কে সেমি কিউব। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন V2 সমান কে ইন্টু 4 এর কিউব, 4 এর কিউব হচ্ছে 64 কে সেমি কিউব। ব্যাস দুটো গোলকের দেওয়া আছে, 3 নম্বর গোলকটা দেওয়া নেই। মনে করি তৃতীয় গোলকের ব্যাসার্ধ আর সেমি, তাহলে হতে আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত বেরোবে, এটা V3 ধরছি, কে আর কিউ আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে সেমি কিউব। ভালো করে বুঝো, এটা হচ্ছে মেন যেটা ছিল সেটা গোলকটা, আর এই তিনটা গোলকের আয়তন আছে এটা এটা এবং এটা। শর্তে এই তিনটা যোগফল সমান এটা, শর্তে এই তিনটা যোগ আছে এখানটায় লিখে দিচ্ছি। তাহলে শর্তে তিনটার যোগফল মানে হচ্ছে 27 কে যুক্ত 64 কে যুক্ত আর কিউব কে, এই তিনটার যোগফল সমান আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 216 কে। চলো বা কে গুলো কাটিয়ে দিচ্ছি, 27 প্লাস 64 প্লাস আর কিউব সমান আমাদের 216 বেরোবে। ব্যাস এইটা আমি এটা আবার মুছে দিচ্ছি উপর দিকটা। তাহলে বা আর কিউব সমান কত, 216 মাইনাস এদিকে দেখো 7 3 এ 10 1 11 1 হাতে থাকে 1 হাতে থাকে 1 6 কে 7 2 9, ব্যাস এইটা 6 ভুল বললাম, 6 2 8 কে 9, ঠিক আছে মাইনাস। তাহলে বা আর কিউব সমান কত 5, আর এদিকে কত আসবে 1 2 12 12 না 21, ঠিক আছে। বা আর সমান আসবে আমাদের কিউব রুট ওভার 125, মানে আমাদের চলে আসবে 5 চলে আসবে। আর এর ভ্যালু 5 মানে কি, 3 নম্বর যে আমি গোলকটা ধরেছিলাম তৃতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে অতএব তৃতীয় গোলকের ব্যাসার্ধ 5 সেমি, তাহলে ব্যাস যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। এই তো গল্প, ব্যাস যেটা চেয়েছে সেটা চেয়েছে, তৃতীয়টির হচ্ছে আমাদের ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্বের সাহায্যে প্রয়োগে লিখে দিলাম। চলো পরেরটায় আমরা যাই, যেটা করাবো সেটা হচ্ছে 8 এর দাগ। চলো এরপর আমরা করব 8 এর দাগের একটা, দেখে নাও 8 এর দাগের একটা কি বলেছে, x is to a তো x by a, y is to b মানে y by b, z is to c মানে z by c ইকুয়াল টু আমরা একটা কে ধরে নিচ্ছি, ব্র্যাকেট ধরে লিখে দিচ্ছি, যেটা কি কে নট ইকুয়াল টু 0, এই জায়গাটা লিখবে কিন্তু কে কিন্তু 0 নয়, এটা মনে রাখবে। চলো এবার আমরা এখান থেকে বার করলি x সমান, তাহলে আমাদের কি হবে a কে চলে আসবে, y সমান আমাদের b কে চলে আসবে, আর z সমান আমাদের যে পোরশনটা চলে আসবে সেটা হচ্ছে c কে। চলো এবার বাম পক্ষের কাজ করে নিই আমরা, বাম পক্ষের কাজ আমরা করে নিই। বাম পক্ষ আর ডান পক্ষকে তো সমান দেখাতে হবে। বাম পক্ষ কি আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার, ওয়াই কিউব বাই বি স্কোয়ার, জেড কিউব বাই যেটা আছে সেটা হচ্ছে সি স্কোয়ার। ব্যাস এই পোরশনটা আছে, এটার মানটা আমরা পুট করি। এক্স এর মান কত, এ কে মানে আলটিমেট এ কিউব কে কিউব বাই আমাদের আছে এ স্কোয়ার, প্লাস ওয়াই কিউব এর মান কত, বি কিউব কে কিউব বাই যেটা আছে সেটা বি স্কোয়ার, সি কিউব কে কিউব বাই যেটা আছে সেটা হচ্ছে সি স্কোয়ার। একটা পোরশন করে কেটে গেল, তাহলে এ কে কিউব বি কে কিউব আর সি কে কিউব, তাহলে এটা কমন চলে গেল, সরি এটা কমন বলছি, সরি কে কিউবটা কমন চলে গেল, আমাদের পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি। ব্যাস থাক, এটা পড়ে থাক। আমরা ডান পক্ষটাকে এবার করি, তারপরে বলবো। ডান পক্ষ কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই আমার যেটা পোরশন আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তার আছে হোল স্কয়ার। চলো এক্স এর ভ্যালু দেখা যাক, এক্স এর ভ্যালু এ কে, ওয়াই এর ভ্যালু বি কে, জেড এর ভ্যালু সি কে, আচ্ছা উপরটার পোরশন কিউব চলে গেল, আর নিচেটায় আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার।
চলো ওপরটা থেকে আমরা যেটা কমন নেবো সেটা হচ্ছে, দেখো নর্মালি কমন নেবো কে, কিন্তু যাই বাইরে যখন বেরাবে তখন কে কিউব বেরাবে, কারণ বাইরে কিউব আছে। তাহলে বাইরে যখন বেরাবে সেটা কে কিউব বেরাবে, আলটিমেট এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই নিচেটাই পড়ে যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। একটা পোর্শন কেটে যাবে, তার মানে আলটিমেট পড়ে থাকবে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, যেটাই বামপক্ষে ছিল, যেটাই বামপক্ষে ছিল। তাহলে কি লিখবো, অতএব অতএব বামপক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত। ব্যাস এই পোর্শনটা ভালো করে দেখো, বামপক্ষ সমান ডান পক্ষ সমান প্রমাণিত, এই জায়গাটা হয়ে গেল। চলো 8 এর দাগের আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে 2 একটা করবো। 8 এর দাগের 1 একটা হয়ে গেল, এবার আমরা যেটা করবো সেটা 2 একটা। চলো একদম ভালো সোজা সোজা অঙ্ক, ছোট ছোট অঙ্ক, একটু কিছু কিছু অঙ্ক ঘোরানো থাকে রায়মাটিনে, ভালো কোশ্চেন। এটা শেষ হোক না, তারপর আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব, বলবো সাজেস্টিভ নিয়ে আসবো। আচ্ছা এইচ টু বি আছে এ বাই বি, সি ইচ টু ডি আছে সি বাই ডি, এটাকে আমরা একটা কাজ করি কে ধরে নিচ্ছি, এবং ব্যাকেটে আমি কি লিখতে বললাম, কে নট ইকাল টু জিরো, কে এর ভ্যালু যেমন জিরো না হয়, অন্য ঋণাত্মক ঋণাত্মক যা পারে হয়ে যাক, আমার জানার দরকার নেই। তাহলে অতএব এ সমান আমাদের কি আসবে, বি কে আসবে, আর সি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডি কে আসবে, এ এর মান বি কে আর সি এর মান ডি কে। চলো এবার আমরা দেখি, অতএব এটা প্রমাণ করতে বলেছে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সাথে আছে করে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই আমাদের দেওয়া আছে এ বি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। ব্যাস এ স্কোয়ার মানে কি, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, ডি স্কোয়ার কে স্কোয়ার। ব্যাস এটা বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান আমি জানি, আর ডি স্কোয়ারের ভ্যালু আমি জানি। ব্যাস জানি তো জানি। আচ্ছা এ এর ভ্যালু কত, বি কে, এ এর ভ্যালু হচ্ছে বি কে, বি এর ভ্যালু আমি জানি, সি এর ভ্যালু ডি কে আর ডি তার হোল স্কয়ার। ব্যাস অঙ্ক হয়ে গেছে। দেখো না এখান থেকে আমরা কমন নেবো, কে স্কয়ার কমন নেবো, তাহলে আমাদের কি পড়ে থাকবে, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর একটা আমাদের বি স্কয়ার প্লাস ডি স্কয়ার ছিল। ব্যাস বাই এখান থেকে দেখো ভালো করে দেখো, আচ্ছা আরেকটা লাইন লিখে দিই, এখানে দেখো বি কে স্কয়ার প্লাস, ভালো করে দেখো বি কে স্কয়ার প্লাস, এই জায়গাটাকে একটু ভালো করে লক্ষ্য করো, ডি কে স্কয়ার। আচ্ছা এখানে কি স্কয়ার ছিল, স্কয়ার ছিল, তাহলে তোমার এর ভ্যালু কত, বি কে, বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের বি আর ডি এর ভ্যালু ঠিক আছে, তার আমাদের কি আছে, হোল স্কোয়ার আছে। কিন্তু এখান থেকে তো কে টু দি পাওয়ার 4 বেরিয়ে যাবে বাবা, কে স্কোয়ার থেকে বাইরে বের করলে তো কে টু দি পাওয়ার 4 বেরাবে, এইখানে কোথাও তো ভুল আছে। ওহো এই দেখো, এইটা আমরা কে কেন করেছি, এখানে তো আমাদের বি হবে, এখানে তো আমাদের বি হবে, সরি। তাহলে এই জায়গাটা থেকে ভালো করে লক্ষ্য করতে হবে, বি স্কোয়ার কে আসবে আর এখান থেকে ডি স্কোয়ার কে আসবে তার হোল স্কোয়ার। ব্যাস এটা আসবে, ঠিক আছে। আমি তখন এখানে কে করে দিয়েছিলাম, তার মানে কে বি স্কোয়ার করে দিলাম, আলটিমেট না বি এর ভ্যালু বি হবে। তাহলে বি আর বি এর কত, বি স্কোয়ার কে আর ডি আর ডি এ ডি স্কোয়ার কে। আচ্ছা উপরটা দেখো, কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দুটো আছে তার হোল স্কোয়ার বাই, এই জায়গাটা লক্ষ্য করো, এই যে ভেতরটা থেকে কমন নেবো কে, কিন্তু বেরাবে কত, বাইরে যেহেতু স্কোয়ার আছে কমন নেবে, বাইরে বেরাবে কে স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো সম্পূর্ণ জায়গাটা পুরোটা কেটে যাবে, আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমাদের এর যে ভ্যালুটা সেটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। চলো 9 দাগের যে উপপাদ্যগুলো আছে তোমরা নিজেরা করবে, 10 দাগের প্রয়োগ আছে নিজেরা করবে, 11 দাগের সম্পাদ্য আছে নিজেরা করবে, 9, 10, 11 তোমরা নিজেরা করবে। যদি অসুবিধা হয় আমাকে পাঠাবে, আমি তোমাদেরকে উপপাদ্য প্রয়োগগুলো আমি করে দেবো। হ্যাঁ যদিও ইম্পর্টেন্ট প্রয়োগ নিয়ে যে তোমাদের যেগুলো টেক্সট বইয়ে আছে কিন্তু করানো নেই, সেই প্রয়োগগুলো ইম্পর্টেন্ট কিছু প্রয়োগ আছে, সেগুলো নিয়ে দরকার হলে একটা দিন আমি তোমাদেরকে লাইভে বলে দেবো, কোন কোন জায়গাগুলো বেশি করে গুরুত্ব দিবে, কোন কোন জায়গায় ইচ্ছা করে কিছু জিনিস নিয়ে আসতে হবে, সেই জায়গাগুলো মনে রাখবে। চলো 12 দাগের একটা আমরা এবার করবো। 12 দাগের 1, 2, 3 তিনটাই তাগড়া অঙ্ক, 12 দাগের 1, 2, 3 তিনটাই তাগড়া অঙ্ক, ভালো কোশ্চেন। চলো 12 দাগের একটা করে দেখো কি আছে, 3 ইন্টু কি আছে, tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 30 প্লাস সেক্স স্কোয়ার 45। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, কিন্তু তোমরা ওই সূত্র জানো নি, ওটা 11 এর সূত্র, tan a প্লাস tan b বাই 1 প্লাস tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, tan of a মাইনাস b এর সূত্র, মানে tan of 60 মাইনাস 30 tan 30 এর এটা সূত্র, মানে এটাকে ক্যালকুলেশন করলে তোমার দেখবে বেরাবে 1/√3, বাইরে স্কোয়ার আছে, এটাকে ক্যালকুলেশন করলে বেরাবে 1/√3। একদম ডাইরেক্ট বলে দিলাম, এটা 11 একটা সূত্র আছে, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, tan of a মাইনাস b, তাহলে tan of 60 মাইনাস 30 মানে tan 30, 1/√3 তার হোল স্কয়ার মানে কত,
1 এর 3, দেখো 3 এ 3 ক্যান্সেল হয়ে এখান থেকে 1 বেরোবে আর এখান থেকে 2 বেরোবে, অ্যান্সার 3 বেরোবে। কিন্তু এটা আমি যত স্পিডে বললাম, এটা তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ করে দেখাতে হবে, এখানে কোনো সূত্র ফেলা যাবে না, কারণ তোমরা ওই সূত্রটা জানো না এখনো পর্যন্ত। তাহলে 3 ইন্টু, আমি সেইভাবেই বার করবো, এখানটার ভ্যালুটা পুরোটা স্কোয়ারের ভ্যালু আসবে 1 এর 3, দেখো করে দেখো ওটাই আসবে। tan 60 √3 মাইনাস tan 30 1/√3 বাই 1 প্লাস tan 60 √3 tan 30 1/√3 sec 45 √2 তার হোল স্কয়ার, ব্যাস 3। এখানটা যদি লসাগু করি √3, তার মানে আলটিমেট কত আসবে, √3 এ √3 3 মাইনাস 1, আর এটাই কেটে যাবে, তার মানে আলটিমেট এখানে পড়ে থাকবে 2, ব্যাস যুক্ত √2 তার হোল স্কয়ার মানে 2 আসবে। চলো এখানে একটা স্কয়ার ছিল, স্কয়ার গুলো আমি দিতেই ভুলে যাচ্ছি। 3 ইন্টু, এখানে দেখো ভালো করে 2/√3, ভালো করে দেখো 2/√3 গণিত, এখানে দেখো 2/1 আছে ভাগ আকার, তার মানে আলটিমেট এখানে কি চলে আসবে 1/2, ভালো করে বুঝবে। কিন্তু এখানে 2/1 আছে, তাহলে 2টাকে যখন আমরা ভাগ আকার আছে তখন উঠবে 1/2 তার হোল স্কয়ার প্লাস 2 2 2 ক্যান্সেল, তাহলে 3 ইন্টু, এখানে দেখো 1/√3 তার হোল স্কয়ার মানে 1 এর 3, একটু আগে বলছিলাম এরকমই বেরোবে, দেখো এটাই কেটে গেল, তাহলে আলটিমেট 1 প্লাস 2 তার ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে 3। একদম এটা একটা সূত্র আছে, ক্লাস 11 এ তোমরা পড়বে, tan a minus tan b by 1 plus tan a tan b tan of a minus b, তাহলে tan of 60 minus 30 মানে tan 30, আর tan 30 এর মানে 1/√3, বাইরে যেহেতু স্কয়ার আছে তাহলে 1/√3 তার হোল স্কয়ার 1 এর 3, তো 3 এ 3 এ কেটে যাবে 1, আর এখান থেকে আসবে 2, 2 আর 1 হয়ে গেল 3। চলো 2 এর দাগটা করাই। 2 এর দাগের যে ম্যাথটা আছে সেটা অনেকগুলো নিয়মে করা যায়, অনেকগুলো নিয়মে করা যায়, সাইন কসে ভেঙে করা যায়, নরমাল ওয়েতে করা যায়, এই কোশ্চেনটা আবার ট্যানেও দেয়, এই কোশ্চেনটা এখানে কটে দিয়েছে ট্যানেও দেয় কিন্তু। তাহলে কি আছে, cot থিটা প্লাস কোসেক থিটা, cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 বাই cot থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, ব্যাস এটা দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে বলছি কি সেটা আমরা পরে করছি। 1 প্লাস cos থিটা বাই sin থিটা আমরা নিয়ে আসবো, চলো সমান cot থিটা প্লাস কোসেক থিটা আমার যা আছে থাক, মাইনাস এই একের জায়গায় যে আছে না 3 নম্বর মেন সূত্র লাগাবো, 3 নম্বর মেন সূত্র দেখি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার ভ্যালু 1, নিচেটাই কোনো চেঞ্জ করব না, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। চলো ওপরটায় কি আছে, কট থিটা প্লাস কোসেক থিটা যা আছে তাই থাক, ওটাকে না স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলে দিই, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, এবং আর একটা হয়ে যাবে আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা, ব্যাস বাই নিচেটায় আমাদের কি আছে, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, ব্যাস এটা। এবার দেখো পুরো পোরশনটা থেকে কোসেক থিটা প্লাস কট থিটাকে আমি কমন নেব, তাহলে পুরো পোরশনটা থেকে আমরা যেটা কমন নেব কোসেক থিটা প্লাস কট থিটাকে আমরা কমন নেব, এই যে কট থিটা প্লাস কোসেক থিটা এবং কোসেক থিটা প্লাস কট থিটা একই ব্যাপার, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, এখান থেকে পুরোটা কমন নিয়েছি মানে 1 পড়ে থাকবে, মাইনাস এখানে কি কমন হলো প্লাসটা কমন নিয়ে নিচ্ছি, তার মানে আলটিমেট যেটা পড়ে থাকবে কোসেক থিটা মাইনাস কট থিটা পড়ে থাকবে, আর নিচেটায় যেটা পড়ে থাকবে কত, কট থিটা মাইনাস কোসেক থিটা, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, এটা পড়ে থাকবে। চলো পরের লাইনে দেখা যাক, পরের লাইনে দেখা যাক, কোসেক থিটা প্লাস কট থিটা এটা থাক, আচ্ছা এইখানটাকে যদি করি 1 মাইনাস কোসেক থিটা, 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, দেখো এই জায়গাটা ভালো করে দেখো তো, এই জায়গাটা উপরের 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা আর কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, এটা একই ব্যাপার, এটা আর এটা কেটে গেল। আচ্ছা দেখা যাচ্ছে না পুরোটা, একটু দেখা যাচ্ছে নাকি দেখেন আমি তো, আচ্ছা দেখা যাচ্ছে, তাহলে দেখো একদম নিচে লিখছি তো আমি ভাবছি হয়তো দেখা যাচ্ছে না, তাহলে কি হলো আমাদের এই পোরশনটা এবং এই পোরশনটা পুরোটা কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো, তাহলে আমাদের কি পড়ে থাকলো, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, কি পড়ে থাকলো কোসেক থিটা প্লাস কট থিটা, এবার এইটাকে সাইন কসে ভেঙে দাও, তাহলে 1 বাই সাইন থিটা, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, তাহলে কি হয়ে গেল আমাদের 1 প্লাস কস থিটা বাই আমাদের চলে এলো সাইন থিটা, এটাই দেখো আমাদের প্রমাণ দিয়েছে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। কিন্তু তোমাদেরকে আরেকটু ডিপে ঢুকি, এটাও প্রমাণ না দিতে পারতো, আরেকটু অন্যরকম প্রমাণ দিতে পারতো, সেই প্রমাণটাই আমি একটু চলে যাই, তোমরা অর দিয়ে তোমরাও কিন্তু খাতায় তুলে নেবে জায়গাটা, এটা কিন্তু প্রমাণ নাও দিতে পারতো, অন্যরকম দিতে পারতো, ওপরে হয়তো আমাদের সাইন থিটা রইতো, নিচে 1 মাইনাস কস থিটা থাকতো, এটাও প্রমাণ করতে বলতে পারতো যে প্রমাণ করো সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এখান থেকেই আসবো, কিন্তু কোন ওয়েতে আসবে একটু দেখে নাও, এই পোরশনটা থেকে আমরা আসছিলাম, উভয় পক্ষকে 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ করব,
1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, এবং তার সাথে আমি গুণ করছি আমরা সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। দেখো আমি উভয় পক্ষকে কিন্তু 1 মাইনাস কস থিটা দ্বারা গুণ করলাম। চলো তাহলে এই জায়গাটা কি চলে এলো 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর নিচেটাই চলে এলো কি সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। আচ্ছা 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে আলটিমেট যেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা থিটা। তাহলে সাইন থিটা ইন্টু আমাদের 1 মাইনাস কস থিটা। দেখো এখানে একটা পোরশন সাইন কেটে গেল, তাহলে আমাদের উপরে পড়ে থাকলো সাইন থিটা। এটাও প্রমাণ তোমাদের দিতে পারতো সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। ওই অঙ্কটার সাথেই কিন্তু তোমাদেরকে এই প্রমাণটাও দিতে পারতো, বুঝতে পারলে? এটা দিতে পারতো কিংবা এটা দিতে পারতো, যাই দুক না কেন নেক্সট টাইম যদি তোমাদের এই রকম প্রমাণটা পাও তখন ডাইরেক্ট এখান থেকে এখানে যাবে। তাই তোমরা খাতাতে আর একটু পথ এতটা পর্যন্ত লিখে রাখো, ঠিক আছে? এটাও প্রমাণ দিতে পারে। চলো পরেরটা যাই, যেটা হচ্ছে মান নির্ণয় করো। 3 দাগে দিয়েছি, এটা মুছে দিলাম। মান নির্ণয় করো, চলে যাবো আমরা 3 দাগে। দুটো জায়গায় ভালো করে করবে, দুটো জায়গায় ভালো করবে, এমন নয় যে একটা জায়গা করে বেরিয়ে গেলে পরে দেখবে ওই প্রমাণটা পেলে তখন দেখবে সমস্যা হবে, ঠিক আছে? চলো 3 দাগটা আমরা চলে যাই। চলো আমরা 3 দাগটা চলে যাই। কি বলেছে? সাইন 35 ডিগ্রি ইন্টু কস 55 ডিগ্রি প্লাস কস 35 সাইন 55 বাই কোসেক স্কোয়ার 10 মাইনাস টেন স্কোয়ার 80। ব্যাস এই জায়গাটা দেখো ভালো করে দেখো। সাইন 35 থাক, কস 55টাকে করে দেবো আমরা 90 মাইনাস 35 প্লাস কস 35 থাক, সাইন 55টাকে করে দেবো 90 মাইনাস 35 বাই কোসেক স্কোয়ার আমার যে আছে 10 থাক, মাইনাস টেন স্কোয়ার 80 যেটা আছে সেটা করে দেবো 90 মাইনাস 10। চলো সাইন 35 আমার যা আছে থাক, কস অফ 90 মাইনাস থিটা যে সূত্র সেটা হচ্ছে সাইন থিটা, তাহলে কস অফ 90 মাইনাস 35 যেটা আসবে সেটা হচ্ছে সাইন 35 প্লাস কস 35 থাক, সাইন অফ 90 মাইনাস 35 এখানেও যেটা আসবে সেটা হচ্ছে কস 35 বাই কোসেক স্কোয়ার 10 মাইনাস টেন অফ 90 মাইনাস থিটা সেটা হচ্ছে কট স্কোয়ার 10। চলো তাহলে উপরটাই কি চলে এলো সাইন স্কোয়ার 35 প্লাস কস স্কোয়ার 35, আর নিচেটার ভ্যালু কত কোসেক স্কোয়ার 10 মাইনাস কট স্কোয়ার 10 এর মান 1। আচ্ছা এবার দেখো উপরটাও তো এক মান সাইন স্কোয়ার, আচ্ছা এটা 5 লিখেছে, এই উপরের ভ্যালুটা সেটার ভ্যালু তো 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু তো 1, তাহলে 1 বাই 1 মানে আমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে কত হয়ে গেল 1 হয়ে গেল। চলো 12 দাগের 3-এরটা হয়ে গেল। এবার চলে যাব আমরা 13 দাগের 1। হাইট এন্ড ডিস্টেন্স বলেছে, কি বলেছে অঙ্কগুলো আমরা পরপর করব। চলো এবার আমরা চলে যাব যেটাতে, সেটা হচ্ছে 13 দাগে। দেখো দেখা যাচ্ছে বা না হলে কি বলতো বেশ সময় আমার ভিডিওটার মধ্যে এই মাইকটা না বন্ধ হয়ে রয়ে যায়, তখন তারপর আর শোনা যায় না। চলো 13 দাগের 1 কি বলেছে দেখি। কোন স্তম্ভের একই পার্শ্বে একটি পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে থিটা এবং ফাই। আচ্ছা দুটো উন্নতিকোণ আছে, যেটা হচ্ছে আমাদের একটা থিটা এবং একটা ফাই। একটা থিটা, এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, এই অ্যাঙ্গেলটা মনে করো ফাই। আচ্ছা উচ্চতাটা এইচ, তাহলে এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি। ব্যাস আমাকে যেটা চেয়েছে, কি চেয়েছে বিন্দুগুলির মধ্যে, আচ্ছা স্তম্ভের একই পাশে পাদবিন্দুর অনুভূমিক সরলরেখা দুটি বিন্দু থেকে শীর্ষ স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ থিটা এবং ফাই, বিন্দু দুটির মধ্যে দূরত্ব মানে আলটিমেট সিডির মধ্যে আমাকে দূরত্বটা বার করতে হবে। চলো কি কি দেওয়া আছে দেখি। তাহলে কি আছে, স্তম্ভটির উচ্চতা প্রদত্ত চিত্তে এ বি স্তম্ভের উচ্চতা এইচ একক, কিছু দেওয়া নেই, এইচ দেওয়া আছে এইচ একক, এবং কোণ এসিবি সমান থিটা আর কোণ এডিবি সমান আমাদের হচ্ছে ফাই। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। এবার দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকাল টু আমাদের 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি বলি ট্যান থিটা সমান এবি বাই যেটা হবে সেটা হচ্ছে বিসি, তাহলে ট্যান থিটা সমান এবির ভ্যালু কত এইচ বাই বিসি, তাহলে বা বিসি সমান কি বেরোবে এইচ বাই ট্যান থিটা
বিসি, এটা বিসি। তাহলে বা বিসি সমান বেরিয়ে গেল এইচ কট থিটা। এই পোর্শনটা বেরিয়ে গেল কার ভ্যালু? বিসির ভ্যালু। এবার চলো পুরো ত্রিভুজটার করি। ত্রিভুজ এবিডি এর কোণ এবিডি সমান কিন্তু ফাই, ফাই বলছি 90 ডিগ্রি। ফাই তো এটা, তাহলে অতএব ট্যান ফাই সমান কত বেরাবে? ট্যান ফাই সমান কত বেরাবে? এবি বাই যেটা বেরাবে সেটা হচ্ছে বি। তাহলে ট্যান ফাই সমান বেরাবে এবি এর ভ্যালু এইচ বাই বিডি। তাহলে এখান থেকে বলো তো বিডি সমান কত বেরাবে? এইচ বাই ট্যান ফাই। তার মানে আলটিমেট এইচ কট ফাই। এটা কার ভ্যালু বেরালো? বিডির ভ্যালু বেরোলো। বিসির ভ্যালু বেরিয়ে গেছে এইচ কট থিটা। তাহলে আমার যেটা দরকার, আমার সিডির ভ্যালু দরকার। তাহলে সিডি সমান আমি কি লিখবো? সিডি সমান আমি কি লিখবো? বিডি পুরোটা, তার সাথে আমি লিখবো মাইনাস দেবো বিসি। ভালো করে দেখো, সিডি সমান আমাদের কি হবে? পুরোটা বিডি মাইনাস আমি দেবো বিসি। আচ্ছা, বিডির ভ্যালু কত? এইচ কট ফাই। এই কট থিটা, এইচ কট, বাবু এটা থিটা হবে না, ফাই হবে। তাহলে এইচ কট ফাই মাইনাস বিসির ভ্যালু কত? এইচ কট থিটা। তাহলে এখান থেকে এইচটা আমি কমন নিয়ে নিলাম, কট থিটা কট ফাই মাইনাস কট থিটা। তাহলে আমাদের এইচ ইন্টু কত আসছে? কট ফাই মাইনাস কট থিটা, যেটা হচ্ছে আমাদের বিন্দু দুটার মধ্যে দূরত্ব। এটা একদম সিম্পল অঙ্ক, একদম জটিলে যাওয়ার কিছু নেই। আর যদি লেখাটা লিখতে হয় আর একটু দরকার হয় লিখতে পারো, যা মনে হচ্ছে এখানে দেওয়া আছে যে দুটি বিন্দু সি এবং ডি, এটাও তোমরা একটু লিখে লিখে ওই উপরের জায়গাটা তোমরা অ্যাড করতে পারো। আমি মেন বেসিক ম্যাথটা আমি তোমাদেরকে বলে দিলাম। চলো দুইয়ের দাগটা আমরা করবো, দুইয়ের দাগটা আমরা করবো। একের দাগটা মুছে দিলাম, চলো দুইয়ের দাগটাই যাবো। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3, মানে আলটিমেট একটা ছোট হবে আর একটা হচ্ছে তার থেকে বড় হবে। ব্যাস এই রকমের চারটা যাবে 1:3। ক্ষুদ্রতম স্তম্ভের পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। আচ্ছা, কি বলছে? ক্ষুদ্রতর স্তম্ভের পাদবিন্দু থেকে, পাদবিন্দু এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি। এবার কি বলেছে? বৃহত্তর স্তম্ভের পাদবিন্দু থেকে, আচ্ছা এই পাদবিন্দু থেকে ক্ষুদ্র উন্নতি কোণ কত? আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে দিই, নামগুলো দিই এবি সিবি। তাহলে মনে করি এবি স্তম্ভের উচ্চতা এক্স একক আর সিডি স্তম্ভের উচ্চতা 3x একক। কেন? তাদের অনুপাতগুলো যেগুলো ছিল সেটা হচ্ছে 1:3। আরেকটা দিয়ে আছে কোণ ডিবিসি সমান, আচ্ছা একটা ধরি বা একবার তো মনে করি এবি স্তম্ভের উচ্চতা এই সিডি স্তম্ভের উচ্চতা, এবং কোণ এসিবি কে আমরা একটু ধরে নিই থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। আচ্ছা, আর কি দেওয়া আছে? কোণ ডিবিসি সমান দেওয়া আছে যেটা হচ্ছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। চলো একটা কাজ করি। ত্রিভুজ এবিসি কে প্রথমে লক্ষ্য করো। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসির যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আলটিমেট ট্যান থিটা এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে করছি। আচ্ছা, একটা কাজ করি, আগে আপাতত আমরা সেই দিকেরটা সাপেক্ষে করে দিই না, তাহলে তো সুবিধা হবে। তাহলে এটার ভ্যালু পেয়ে যাবো, দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। ত্রিভুজ প্রথমে আমরা বিসিডি এর কথা ভাবি। ত্রিভুজ বিসিডি এর কোণ ডিসিবি ইকাল টু আমাদের 90 ডিগ্রি। ভালো করে দেখো, প্রথমে আমরা যেটাকে নিয়ে কাজ করছি, আমরা এই গোটা যে ত্রিভুজটা তাকে নিয়ে কাজ করছি, এই বড় ত্রিভুজটা। তাহলে এটার ভ্যালু 60 দিয়ে আছে। ট্যান 60 ডিগ্রি সমান আমরা যেটা পাবো লম্বর ভ্যালু সিডি বাই যেটা পাবো ভূমির ভ্যালু বিসি। ট্যান 60 এর ভ্যালু √3, সিডির ভ্যালু আমরা জানি 3x, বিসির ভ্যালু কিন্তু আমরা জানি না বিসি। তাহলে বা বিসি সমান আমরা যেটা পাচ্ছি 3x বাই √3, একটা 3 কাটছে, তার মানে আলটিমেট √3x। এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিসির ভ্যালু। এবার চলে যাই, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান আমাদের কি আসবে? এবি বাই বিসি। ব্যাস, ট্যান থিটা, এবির উচ্চতা একদম প্রথম স্তম্ভেই ছিল এক্স, বাই বিসির ভ্যালু এই মাত্র বেরালো √3, এক্স এক্স এ কেটে গেল। তাহলে ট্যান থিটা সমান আমাদের 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু যেটা হলো সেটা হচ্ছে
30 ডিগ্রি। আর থিটার ভ্যালু 30 ডিগ্রি মানেই হচ্ছে যে অ্যাঙ্গেলটা ছিল কোথায়, বৃহত্তর, অতএব বৃহত্তর স্তম্ভের পাদবিন্দু থেকে, অতএব বৃহত্তম স্তম্ভের পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার উন্নতি কোণ যেটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমাদের টেক্সট বইয়ে 60 আর 180 দেওয়া ছিল, সেটাও সেম ম্যাথ, এবং এটাই সেটাকে অনুপাত দিয়ে দিচ্ছে 60 3 180। ঠিক আছে, চলো 14 দাগটা এবার যাই। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে 14 দাগের ম্যাথ। দেখো এবার 14টা হবে। হ্যাঁ, 14 দাগের এক কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলককে গলিয়ে 6.2 সেমি বহিঃ ব্যাসার্ধের 8টি ফাঁপা গোলক তৈরি করব। প্রতিটি ফাঁপা গোলকের অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে প্রথমে আমরা 8 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তনটা আমরা বার করে নিই। তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকটির আয়তন। তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন যেটা বেরাবে 4/3 পাই 8 তার হোল কিউব, যেটা বেরাবে সেটা যে এককটা কত, সেমি আছে অবশ্যই, সেমি কিউব। ব্যাস এটা। এবার যেটা দিয়েছে ফাঁপা গোলকের বহিঃ ব্যাসার্ধ, ফাঁপা গোলকের বহিঃ ব্যাসার্ধ, বহিঃ ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6.3 চোখ 8 দিয়ে 20/3, 20/3 সেমি। আচ্ছা, ধরে নাও যে মনে করি ফাঁপা গোলকটির অন্তঃব্যাসার্ধ আমাদের আছে, ফাঁপা গোলকের বহিঃ ব্যাসার্ধ দিয়ে দিলাম, ফাঁপা গোলকের অন্তঃব্যাসার্ধ দিয়ে দিলাম। তাহলে অতএব দেখো কটা গোলক তৈরি করবো, 8টা ফাঁপা গোলক তৈরি করব। অতএব 8টি ফাঁপা গোলকের মোট আয়তন, অতএব 8টি ফাঁপা গোলকের মোট আয়তন 8 × 4/3 পাই বাইরের কিউব, মানে 20/3 তার হোল কিউব, মাইনাস যেটা বেরাবে সেটা হচ্ছে আর কিউব। এটা বেরাবে 4/3 পাই বহিঃ ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তঃব্যাস, এইটা বেরাবে। শর্তে আমরা কি করব, এটা সমান এটা করে দেবো। চলো তাহলে শর্তে আমরা যেটা করব সেটা এটা, মানে 8 × 4/3 পাই আর কিউব, মানে 20 কিউব মানে 2 এর কিউব 8, তার মানে 3টা 0 বাই 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস আর কিউব। এইটার সাথে ম্যাচ করবে আমাদের কত, 4/3 পাই 8 এর কিউব। 8 এর কিউব কত, 8 এর কিউব হচ্ছে একবারে করে দিচ্ছি 512। 8 এর কিউব যেটা হচ্ছে সেটা হচ্ছে 512। দেখো 4/3 পাই 4/3, আচ্ছা 8 এর কিউব যদি এখানে থাকেও কোনো তো অসুবিধার কিছু নাই, কারণ এখানের একটা 8 দিয়ে ওটাকে ভাগিয়ে দেবো। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল, এই দেখো এই পাশে 4/3 পাই, এই পাশে 4/3 পাই ক্যান্সেল, এবং 8 এর ওপাশে যে কিউব ছিল ওপাশে গেলে যেটা হয়ে যাবে সেটা একটা 8 কেটে 8 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেট যেটা আসবে সেটা হচ্ছে 8000/27 মাইনাস আর কিউব সমান আমাদের যেটা আসলে 8 স্কোয়ার পড়ে থাকবে, মানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 64। বা যদি তোমরা বলতো যে স্যার 8 এর কিউবটাকে 512 করে দেবো, সেটাকে 8 দ্বারা ভাগ করে দেবো, সেটা একই ব্যাপার হতো। ঠিক আছে, এই পোর্শনটা যেটা আছে সেখান থেকে তোমরা একটা কাজ করবে, এখান থেকে একটু ক্যালকুলেশন গুলো করে তোমরা আর এর ভ্যালুটা বার করে নেবে। কারণ আর কিউব সমান কত আসবে, এটা এদিকে গেলে আলটিমেট এটা বিযুক্ত 64 হয়ে যাবে। যেটা বেরাবে সেটাকে তোমরা একটু কিউব থেকে বার করে দশমিকে করে নেবে, যেটা হচ্ছে বেরিয়ে যাবে হচ্ছে আর এর ভ্যালু। এবং ব্যাসার্ধ চেয়েছে না ব্যাস চেয়েছে, একটু দেখে নি, ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, যেটা বেরাবে তাকে 2 দ্বারা গুণ করে দেবে, আর এর ভ্যালু যেটা বেরাবে তাকে 2 দ্বারা গুণ করে দেবে, তাহলে এখান থেকে আমাদের অন্তঃব্যাসার্ধটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানটা পুরোটা করে দিলাম, তোমরা এই জায়গাটা এবার একটু নিজেরা করে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো আমি 1 এর দাগটা থেকে বেরাচ্ছি, চলো যেটাই করাবো সেটা হচ্ছে 2 এর দাগ। এটা ক্যালকুলেশনটা তোমরা একটু করে নেবে। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো একটু এদিক ওদিক আছে, ক্যালকুলেশন গুলো একটু দেখে করবে তোমরা, গুণ টুন গুলো। হ্যাঁ, তাহলেই তোমাদের এটা বেরিয়ে যাবে। চলো 14 দাগের 2 এরটা করি। একটি আইসক্রিমের নিচের অংশ হচ্ছে আমাদের শঙ্কু, আর ওপরের অংশ অর্ধক গোলাকৃতি একই ভূমি, কর্নেডো আইসক্রিমের কথা বলেছে। আচ্ছা, এবার বলছে শঙ্কুর উচ্চতা হচ্ছে 9 সেমি, ভূমির ব্যাসার্ধ, আইসক্রিমটির আয়তন কত? ব্যাস, আইসক্রিমটা কিরকম ব্যাপার আছে, এরকম আছে, এইরকম দেখো, এতটা উঁচু দেয়নি আমাদের সময় আইসক্রিমে, একদম ছোট করে একটু করে স্কুপে করে দিয়ে দেয়, এইরকম আইসক্রিমটা মোটামুটি আছে। আচ্ছা,
শঙ্কুর উচ্চতা 9 সেমি, ভূমির ব্যাসার্ধ 2.5, তার মানে আলটিমেট এই যে জায়গাটা ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের 2.5 সেমি, আর এই উচ্চতাটা যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 9 সেমি শঙ্কুর উচ্চতা। আর ওপরের যে অর্ধগোলক আছে তার মানে এর ব্যাসার্ধ যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ সেটা। ঠিক আছে, তাহলে দুটোর আয়তন বার করে আমরা কি করব, যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে আগে যেটা আছে লিখে নি, শঙ্কু এবং অর্ধগোলকের, শঙ্কু এবং অর্ধগোলকের ভূমি একই, ভূমি একই। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত, 2.5 সেমি। তাহলে অতএব অর্ধগোলকটার আয়তনটা বার করতে, অর্ধগোলকের আয়তন কত, 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মানে 2.5 তার হোল কিউব। এটা হচ্ছে আমাদের কি অর্ধগোলকটার আয়তন। অর্ধগোলকের আয়তন কত, 2/3 পাই আর কিউব। ব্যাস, এটা যা বেরাবে বেরাবে, ক্যালকুলেশনটা পরে দেখছি। শঙ্কুটির উচ্চতা 9 সেমি হলে, শঙ্কুটির উচ্চতা 9 সেমি হলে আয়তন কত হবে, আয়তন বেরাবে 1/3 পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে 2.5 তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 9। 1/3 পাই 2.5 তার হোল স্কোয়ার ইন্টু 9, 3 3 কে 9 আমি আপাতত কেটে দিলাম, তাহলে বেরাবে 3 পাই ইন্টু 2.5 তার হোল স্কোয়ার, যেটা বেরাবে সেটা হচ্ছে সেমি স্কোয়ার। কি বেরালো, এটা যেটা বেরালো সেটা হচ্ছে শঙ্কু আকৃতির আয়তনটা, আর উপরের যে অর্ধগোলকের আয়তনটা সেটা হচ্ছে আমাদের 2/3 পাই আর কিউব অর্ধগোলাকৃতি অংশের আয়তন। তাহলে এবার সম্পূর্ণ আইসক্রিমটির মোট আয়তন, অতএব আইসক্রিমটির মোট আয়তন দুটাই যোগ, তার মানে একটা আসবে কত, 2/3 পাই 2.5 তার হোল কিউব প্লাস 3 পাই 2.5 তার হোল স্কোয়ার। চলো এবার এখান থেকে কমন নেবো কত, এখান থেকে আমি কমন নেবো 2.5 তার হোল স্কোয়ার কমন নেবো, তার সাথে কমন নেবো পাই। 2.5 তার হোল স্কোয়ার কমন নেবো আর তার থেকে নেবো পাই। এবার এখানে কি পড়ে থাকবে, 2/3 গণিত আমাদের পড়ে থাকবে 2.5। ভালো করে দেখো, এখান থেকে কত 2/3 থাকবে আর এখান থেকে একটা 2.5 পড়ে থাকবে, আর এইখানে দেখো 2/3 তার হোল স্কোয়ার পাই কমন নিচে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3। এটা দেখো ভালো করে, এবার এটার ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা তোমাদের হয়ে যাবে অ্যান্সার। আমি আর ক্যালকুলেশন করলাম না, কিন্তু পায়ের ভ্যালু 22 এর সাথে এখানের ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করবে। আর যদি আরো হয় এইখান থেকে আলাদা করে বার করে নেবে আর এইখান থেকেও তোমরা আলাদা করে বার করে নেবে, দিয়ে দুটাই যোগ করবে। ক্যালকুলেশন গুলো বাবা তোমরা একটু নিজেরা করবে। তার মানে আলটিমেট কি হলো, এখান থেকে একবারও তোমরা বার করতে পারো কিংবা আলাদা আলাদা করে দুটার ক্যালকুলেশন বা আয়তন বার করে যোগ করে দিতে পারো। ঠিক আছে, এটাও তোমরা নিজেরা করবে। আমি যেটাতে চলে যাবো ছয়টা আছে 14 দাগে 2টা। দেখো কিছু এই পোর্শনটা কিছু নেই, শঙ্কু আকৃতির অংশটার আয়তন বার করলাম, অর্ধগোলকের আয়তন বার করলাম, তারপরে জাস্ট ক্যালকুলেশন, একটু ক্যালকুলেশন করে নেবে। চলো আমি যেটা করাবো এবার সেটা 3-এরটা করাবো। 14 দাগে 2 করে দিলাম, এবার যেটা হবে সেটা হচ্ছে 3-এরটা। চলো 3-এর দাগে একটা ভালো কোশ্চেন দিয়েছে, দেখা যাক। 13 সেমি দীর্ঘ, এত সেমি প্রশস্ত একটা ছাদের জল বের করতে নলটি বৃষ্টি কি বলছে, বের হওয়া নলটি বন্ধ হয়ে গেছিল, বৃষ্টির পর দেখা গেল ছাদে এত এত জল দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ভালো হয়েছে। নলটি দিয়ে জল বের করা হয়, তবে তার ব্যাসের দৈর্ঘ্য এত সেমি, চোঙাকৃতি মিনিটে এত মিনিটে জল সব খুলে দিলে কতক্ষণে জল বেরিয়ে যাবে। ব্যাস, তার মানে আলটিমেট যে জলটা জমা আছে তার আয়তন বার করব, আর প্রতি মিনিটে পাইপটা দিয়ে কত জল বেরোচ্ছে দেখে নেবো, আয়তন বার করে দিয়ে ভাগ করে দেবো, তাহলে অত মিনিট সময় লেগেছে। তাহলে কতটা জল আগে দাঁড়িয়ে গেছে দেখা যাক। এত সেমি দীর্ঘ, এত সেমি প্রশস্ত একটা ছাদ আছে, আর গভীরতা জলের কত সেটা হচ্ছে 7 সেমি। ঠিক আছে, তাহলে ছাদের দৈর্ঘ্য কত, ছাদের দৈর্ঘ্য কত। আচ্ছা একটা কাজ করি, প্রত্যেকটাকে সেমিতে ট্রান্সফার করি, তাহলে ভালো হবে। একটু জিরো বেশি হবে কিন্তু আমাদের ভালো হবে। তাহলে কত হলো, ছাদের দৈর্ঘ্য আছে 13 মিটার, মানে আলটিমেট 1300 সেমি। আর প্রস্থ কত দিয়ে আছে, প্রস্থ আছে 11 মিটার, মানে আলটিমেট 1100 সেমি। ব্যাস, আর জলের গভীরতা কত, জলের গভীরতা যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 7 সেমি। ছাদে যে জলটা আছে সেটার গভীরতা হচ্ছে 7 সেমি। তাহলে অতএব ছাদে জলের পরিমাণ দেখাবে, ছাদে
জলের পরিমাণ, ছাদে জলের পরিমাণ, তার মানে আলটিমেট 1300 গুণিত 1100 গুণিত 7। ব্যাস, এটা থাক, কিচ্ছু করবো না এখন। এটা হচ্ছে সেমি কিউব জল আছে, থাক। এবার কি করছি, যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাসের দৈর্ঘ্য এত, ঠিক আছে। তাহলে একটাই ছিল নাকি, একটাই ছিল না, ছাদে যে জল বেরোয় নলটা, একটি ছাদে জল আছে, একটাই ছিল। তাহলে কি আছে, নলটির ব্যাসার্ধ 7/2 সেমি এবং প্রতি মিনিটে জল বের হয়, আচ্ছা 200 মিটার আছে, কারণ 200-র সাথে আরো দুটা শূন্য, যেটা হচ্ছে সেমি। এত সেমি প্রতি মিনিটে জল বের হয়। তাহলে অতএব কি বলেছে, মিনিটে এত মিটার দৈর্ঘ্যের জল বের হয়, ঠিক আছে, তার মানে এত সেমি। তাহলে অতএব প্রতি মিনিটে পাইপটি দিয়ে জল বের হয় চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে আলটিমেট পাই আর এর ভ্যালু হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের সেমি কিউব। এই জলটা কি বেরোয়, প্রতি মিনিটে এই পাইপটা দিয়ে বেরোয়, 1 মিনিটে জল বেরোয় এত সেমি কিউব। তাহলে মোট ছাদে জল জমে আছে এত সেমি কিউব, প্রতি মিনিটে জল বেরোচ্ছে এত সেমি কিউব, তার মানে কত জল বেরোতে কত সময় লাগবে, তাহলে ছাদের সমস্ত জল বেরোতে সময় লাগবে, ছাদের সমস্ত জল, ছাদের সমস্ত জল বের হতে সময় লাগবে, ছাদের সমস্ত জল বের হতে সময় লাগবে এইটা 1300 গুণিত 1100 গুণিত 7 বাই এইটা, তাহলে পায়ের ভ্যালু 22-এর 7, তো 7টাকে আমরা উপরে লিখছি, গণিত 7/2 তার হোল স্কয়ার, মানে 7 গুণিত 7, আর 2 এর স্কয়ার যে 4টা সেটা আমি এইখানে লিখছি, আর এইখানে যেটা 2 এর গায়ে 1 2 3 4টা। ব্যাস, এবার কাটাকাটিটা করি, 1 2 3 4টা, আর এখানে দেখো 1 2 3 4টা, 2টা 7 2টা 7, আচ্ছা 11 2 এ 22, 2 2 4, 4 কেটে গেল, তার মানে আলটিমেট কত সময় লাগলো, 13। তাহলে আমরা কি করলাম, ছাদে কি জল ছিল সেটা দেখে নিলাম, আর প্রতি মিনিটে পাইপটা দিয়ে যে জল বেরাচ্ছে দেখে নিলাম, দিয়ে ভাগ করে দিলাম কত সময় লাগছে দেখলাম। তাহলে ওই সমস্ত জল ছাদের বের হতে সময় লাগে কত, 13 মিনিট। আর আগের যে দুটো অঙ্ক আমি রেখে দিলাম, সেই দুটো অঙ্কের তোমরা যেটা করবে সেটা হচ্ছে ক্যালকুলেশন গুলো একটু করে নেবে, ঠিক আছে, দিয়ে একটু অ্যান্সারটা মিলিয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের পুরোপুরি ক্লিয়ারেন্স, পুরো অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা 15 দাগের যে জায়গাগুলো আছে সেটা একটু তোমরা নিজেরা করবে, কিরকম আছে, এই একই অঙ্ক বারবার আছে, দেখবে পরিসংখ্য বিভাজন ছক থেকে যৌগিক গড়ই হোক, আর এখানে একটা কি দিয়েছে, অজয় বঙ্গন একটা দিয়েছে, আর সংখ্যাগুরু দিয়েছে। আচ্ছা সংখ্যাগুরু তো তোমাদের ইজি একটা ব্যাপার, পরীক্ষায় যদি 3টা পড়ে গড় মধ্যমা সংখ্যাগুরু, আগে তোমরা সংখ্যাগুরু চুজ করবে, দ্বিতীয় নম্বর মধ্যমা চুজ করবে, শেষে তোমরা গড় করবে, ঠিক আছে। সংখ্যাগুরু বেশি সুবিধা, কিন্তু সূত্রের একটু মনে রাখবে, l প্লাস f1 মাইনাস f0/2 f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। আর মধ্যমার ক্ষেত্রে সূত্রে কি ছিল, একটু আপাতত রেওয়াজ করে নাও তোমরা, l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। এবং এর আগে আমি কিছু জায়গা বলেছিলাম আগের ভিডিওতে, h কোনগুলোকে নেবে, h কিন্তু চেঞ্জ থাকতে পারে, h সমান হতেই হবে, h বলছি সমান বলছি মানে শ্রেণী দৈর্ঘ্য গুলো যে সমান হতে হবে এমন কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে। ওই সংখ্যাগুরুর যে শ্রেণীটা তার যেটা h সেটাই হবে h, তা না হলে ভাববে আগে পরে চেঞ্জ যদি আছে তোমরা ভাববে স্যার এটা তো করা সম্ভব না। সংখ্যাগুরু মধ্যমার ক্ষেত্রে h ধরা হয় কোথায়, যেটা মধ্যমা শ্রেণী বা সংখ্যাগুরু শ্রেণী। আশা করি তোমাদেরকে প্রতিটা জায়গা ভালো করে বোঝাতে পেরেছি, যদি বুঝতে পেরেছো একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর বন্ধুদের মধ্যে একটু একদম শেয়ার করতে ভুলবে না, স্যারের একটু পাশে থেকে প্রথম প্রথম তো তোমাদের সাথে যুক্ত হচ্ছে, তো আস্তে আস্তে সমস্তটাই ভালো লাগানোর চেষ্টা করব, ঠিক আছে। আর যে প্রবলেম গুলো তোমাদের বলছিলাম, একটা ব্যাচ ভাবছিলাম শুরু করব, তোমাদের যারা যারা ইন্টারেস্টেড আমাকে বলবে 9832934218, ঠিক আছে, চিন্টু স্যার বলে সেভ করে নেবে। আর যদি ক্লাসে যুক্ত হতে চাও, ব্যাচে যেটা করাবো সেটা আমাকে জানাবে ইন্টারেস্ট থাকলে, আর না হলেও যে কোনো অসুবিধা তুমি এই নাম্বারে পাঠিয়ে বলতে পারো যে স্যার এই জায়গাগুলো অসুবিধা হচ্ছে, এই ম্যাথগুলো স্যার একটু দেখে দিন, কোন রকম সমস্যা কিভাবে বাকি জায়গাগুলো করবো, প্রত্যেকটা জায়গা আমি তোমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো সকলেই ভালো থেকো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে, আর দারুণ ভাবে পড়াশোনা, চলো টাটা, ঠিক আছে।